ক্যাম্ফোর। ক্যাম্ফোরের কমন নামটাই হচ্ছে ক্যাম্ফোর। হ্যাঁ, এটা একটা কেমিক্যাল ফর্মুলা দেওয়া আছে C10H160। হ্যাঁ, 160 আর কি। এটা হচ্ছে একটা কেমিক্যাল ফর্মুলা। এটা কিংডম হচ্ছে প্ল্যান্টস। সাধারণত প্ল্যান্টস থেকে হয়। স্ট্রেস, অ্যাকুইড এবং ক্রনিক দুইটা স্টেজেই ক্যাম্ফর ভালো কাজ করে। সাইড হচ্ছে লেফট, বাম পাশে, এবং লেফট টু রাইট। হ্যাঁ, বাম থেকে ডান দিকেও যেতে পারে। মায়াজম, সোরিক অ্যান্ড টিউবারকুলার। সাইকোটিক না, কিন্তু ক্যাম্ফর হচ্ছে সোরিক এবং টিউবারকুলার। এই থার্মাল স্টেজটা হচ্ছে চিলি, অ্যাকশনটা হচ্ছে নন পলিক্রেস্ট। হ্যাঁ, এটা পলিক্রেস্ট মেডিসিন না, নো পলিক্রেস্ট। থার্স্ট হচ্ছে থার্স্টি, আনকোয়েঞ্চেবল, থার্স্টলেস এন্ড লার্জ কোয়ান্টিটি, অর্থাৎ পানি পিপাসা থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার অনেক পরিমাণও খেতে পারে, আবার একটু একটু করেও খেতে পারে। সব ধরনের থার্স্টের ব্যাপারে আর কোনো ধরাবাঁধা নিয়ম নাই। যে কোনো ধরনের লক্ষণই আমরা ক্যাম্পের বেলায় সেটা গ্রহণ করব। এর অ্যাপিটাইটটা হচ্ছে ইনক্রিজ এন্ড রিডিউস, মানে ক্ষুধা থাকবে, বাড়তেও থাকবে, আবার কমতেও থাকবে। সেন্সিটিভিটি হচ্ছে লো এন্ড হাই দুইটাই। মুন ফেজ, সেটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার এন্ড নিউ মুন। হুম। আর টাইম ফেজ যদি চিন্তা করি, মানে কোন সময় তার বাড়ে বা কমে, সেটা হচ্ছে নুন, আফটারনুন, ইভিনিং এন্ড নাইট। এই চারটা সময়ে ক্যাম্ফোর রোগীদের সাধারণত হ্রাস বৃদ্ধি ঘটে। এই দেখেন ক্যাম্ফোরের গাছ, কেনা যায় গাছটা, আমাদের আশেপাশে মনে অনেক সময় আছে এই গাছটা, ছোট ছোট ফুলের মতো পাতা। এই হচ্ছে ক্যাম্ফোর গাছ। আচ্ছা, আমরা ক্যাম্ফোর সম্পর্কে যদি আমরা পড়ি, তাহলে আমরা ক্যাম্ফোরের প্রথমে আগে আমি জেনারেলটা টাচ করি। ক্যাম্ফোরের জেনারেল, এর জেনারেলটা কি? কোল্ডনেস অ্যান্ড শেভারিং বাট এভার্স কাভারিং। হ্যাঁ, একটু খেয়াল করেন, সে খুব ঠান্ডা এবং সে কাঁপে, কিন্তু সে কাভারিং থাকতে চায় না, মানে তাকে ঢেকে রাখা হোক এটা সে পছন্দ করে না। সাধারণত কি হয়, কারো যদি ঠান্ডা লাগে বা কেউ যদি শীতে কাঁপে, তাহলে আমরা বলি যে একটা কাঁথা বা একটা চাদর কিছু দিয়ে একটা মুড়িয়ে নেওয়া হোক, কিন্তু এটা কিন্তু ক্যাম্ফরের রোগীরা কখনো চায় না। এবং এই এই লক্ষণটা কিন্তু কার্বোবেজ রোগীদের মধ্যে আছে। বাট কার্বোবেজ রোগীরা কিন্তু সাথে পাখার বাতাস চাচ্ছে, সে ঠান্ডা, কাঁপছে, ঘেমে যাচ্ছে, কিন্তু সাথে সে পাখার বাতাস চাচ্ছে। কিন্তু ক্যাম্ফরও ঠান্ডা, ঘেমে যাচ্ছে, কিন্তু সে বাতাস চাচ্ছে না, বা সে কাভারিং চাচ্ছে না, মানে কাপড়গুলি ফেলে দিচ্ছে। তাহলে দেখেন আমার দুইটা লক্ষণ থেকে কিন্তু ক্যাম্ফর এবং কার্বোবেজকে আমরা আলাদা করে নিতে পারি। এবং তারপর আবার কি আছে, সেটা কলাপস হয়ে যায়। হ্যাঁ, এত পরিমাণ ঠান্ডা থাকে যে সে খুব কলাপস, খুব দ্রুত কলাপস হয়ে যায়, এবং তার পালসটা খুব মানে রিপিটেড হয়। ক্যাম্ফরের রোগীদের খুব কলাপস, মানে একদম হিমাঙ্গ অবস্থা চলে যায়। এবং আমরা যেটা বলি যে ক্যাম্ফর হচ্ছে একদম শেষ কালের রেমেডি। হ্যাঁ, মৃত্যুর আগে যখন যে লক্ষণগুলি বেশিরভাগ সময় প্রকাশ পায়, একটা রোগী ঠান্ডা হয়ে যায়, হিম হয়ে যায়, তার হাত পা ঠান্ডা হয়ে যায়, কাঁপতে থাকে, সে ঘামতে থাকে, হয়তোবা স্ট্রোকের লক্ষণের ক্ষেত্রেও কিন্তু ক্যাম্ফর খুব ভালো কাজ করে। বা একদম লাস্ট স্টেজ অবস্থা, তখন কিন্তু আমরা তাকে এক ফোঁটা ক্যাম্ফর দিয়ে দিই। এক ফোঁটা ক্যাম্ফরই হয়তো বা তার জীবনের শেষ একটা মেডিসিন, ক্যাম্ফর। হ্যাঁ, এবং এটা কি, যেটা হইতেছে, তার অ্যাগ্রাভেশনটা হইতেছে বেশিরভাগ সময়ে ঘামে এবং ডিসচার্জে। যখন ঘামবে এবং ডিসচার্জ হবে, যে কোনো ধরনের নাক দিয়ে পানি পড়তে পারে, টয়লেট হইতে পারে, তখন বোঝা যাবে যে রোগীর অ্যাগ্রাভেশন হচ্ছে। এটা কিন্তু বেশিরভাগ সময় আমাদের যাদের স্ট্রোক হয়, আপনি একটু খেয়াল করেন, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এটা কিন্তু বর্তমান সময়ে একটা মহামারী এবং খুব মানে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেওয়ার মতো একটা মানে রোগ আর কি। এখন দেখতেছেন যে আপনার পরিবারের ভিতরে হয়তোবা আপনার কোনো আত্মীয় স্বজনের মধ্যে এই লক্ষণগুলো আপনি পাচ্ছেন, যে সে ঘেমে যাচ্ছে, তার প্রলাপস হয়ে গেছে, মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সে গায়ে চাদর দিয়ে রাখতেছে না, আপনি কিন্তু অবশ্যই সাথে সাথে তাকে একটা ক্যাম্ফোর ওষুধটা খাওয়াই দিবেন। হ্যাঁ, তাহলে কিন্তু তাকে আপনি হার্ট অ্যাটাক থেকে বাঁচাবেন। আর একটা জিনিস খুব ভালো করে জানেন, যে হার্ট অ্যাটাকে 1 ঘন্টার মধ্যে যদি আপনি হার্ট অ্যাটাকে কোনো রোগীকে যদি তৎক্ষণাৎ যদি কোনো সেবা না দিতে পারেন, তাহলে কিন্তু তার খুব বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। হুম। আর 1 ঘন্টার মধ্যে আপনি কি করবেন, কারণ তো বুঝতে বুঝতে তো কাজ শেষ।
হার্ট অ্যাটাকের রোগীদের চিনতে চিনতে কাশে। কিন্তু যখন আপনি যদি এই লক্ষণগুলো আপনি বুঝতে পারেন যে না আমার পাশে একজন আছে, সে হয়তো ঘামছে, অনবরত ঘাম, যখন ঘামবে তখনই আপনি একটু গায়ে হাত দিয়ে দেখবেন যে তার শরীর ঠান্ডা। সাধারণত মানুষের গরম থেকে বাইরে আসলে ঘামে, বাতাস চায়, কাপড় চোপড় খুলে ফেলে, কিন্তু ওর হইতেছে ঘামতেছে, শরীর ঠান্ডা হয়ে আছে, প্রলাপস হয়ে গেছে। তখনই বুঝতে হবে যে সে হয়তোবা স্ট্রোক করতে যাচ্ছে বা হার্ট অ্যাটাক করতে যাচ্ছে, তার একটা প্রি সিমটম। এই সিমটম দেখার সাথে সাথে কিন্তু আপনারা তাকে এক ডোজ ক্যাম্ফর খাওয়া দিতে পারেন। আর যদি সে পাখার বাতাস চায়, ঘামতেছে কিন্তু সে পাখার বাতাস চাচ্ছে না, তাহলে ক্যাম্ফর। আবার ঘামতেছে, হাত ও শরীর ঠান্ডা, কিন্তু সাথে পাখার বাতাসও যাচ্ছে, তাহলে হবে আপনার কার্বোভেজ। তাহলে দেখেন, ক্যাম্ফর এবং কার্বোভেজ ওষুধ দুটো অবশ্যই অবশ্যই বাসায় রাখবেন। আর একটা সতর্কতা আমি বলে দেই, ক্যাম্ফর ওষুধটি হচ্ছে ক্রিয়ানাশক। আপনি ক্যাম্ফর মেডিসিনটা কখনোই অন্যান্য মেডিসিনের সাথে রাখবেন না, কারণ এই মেডিসিনটি সকল মেডিসিনের ক্রিয়াকে নষ্ট করে দেয়। আপনার চেম্বারে যখন আপনি রাখবেন তখন অবশ্যই ক্যাম্ফর মেডিসিনটাকে একটু আড়ালে রাখবেন, একটু দূরে রাখবেন, যেন অন্য সবগুলোর সাথে যেন এটা না মিশে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ যারা নিউ কামার আছেন তাদের জন্য। অনেকে দেখা যাচ্ছে আমরা সেলফে সাজায় রাখি একসাথে মেডিসিন, না, এই কাজটা কখনোই করবেন না। ক্যাম্ফর মেডিসিনটা সব মেডিসিন থেকে একটু দূরে রাখবেন। হ্যাঁ, তাহলে এর জেনারেলটা কি হচ্ছে, এটা হইতেছে যে কোনো শক, যে কোনো শক যদি হয়, যে কোনো শক ইনজুরির কারণে, আমি কিন্তু একটু আগে বললাম স্ট্রোকও কিন্তু একটা শক। আপনি মাইন্ড ইনজুরি হয়েছে, কোনো কারণে শক হচ্ছে, বা যে কোনো একটা ইনজুরির কারণে সে শক পাইলো, তখন কিন্তু এই এই ক্যাম্পটা কিন্তু খুব ভালো কাজ করবে। এবং আমাদের ক্যান্ট মহাশয় কিন্তু বলেছিলেন যে কভার ডিউরিং ফিভার, আনকভার ওয়ান্স স্কিন বিকামিং কোল্ড। অর্থাৎ যখন তার জ্বর আসবে, জ্বরের সময় সে কাভারিং যাবে ক্যাম্পের রোগীরা। বাট কিন্তু যখন সে তার স্কিনের কোনো সমস্যা হবে বা স্কিন ঠান্ডা হয়ে যাবে, শরীরে হাত দিয়ে যখন আপনি দেখবেন তার স্কিন ঠান্ডা, জ্বর হলে তো স্কিন ঠান্ডা থাকে না, জ্বর হলে স্কিন গরম থাকে, ওই সময় সে কাপড় নিতে চাবে, ঢাকা থাকবে। কিন্তু যখন হাত দিয়ে দেখবেন যে রুগীর শরীর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু সে শরীরে কাবার দিয়ে ঢাকতেছে না, তখনই তো মনে করবেন যে এটা ক্যাম্পরের রুগী। অর্থাৎ তাকে এক ডোজ ক্যাম্ফর দিতে হবে। কারণ ক্যাম্ফরের প্রথম এবং প্রধান কথাটাই হচ্ছে দ্রুতগামী হিমাঙ্ক অবস্থা। হ্যাঁ, সে খুব দ্রুত হিমাঙ্ক হয়ে যাবে, রোগী খুব শীতকাতর হয় এবং সামান্য ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডা লাগলে সে অসুস্থ হয়ে পড়বে, এবং যখন সুস্থ হয়ে পড়বে তখন সে খুব তাড়াতাড়ি মানে একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, এবং দেখতে দেখতে রোগী মৃত্যুর মুখে ঢলে পড়বে। আপনাদের সময়ও দিবে না যে রুগী কি ক্যাম্ফর নাকি কার্বোভেজ, এটুকু বলার মতো সময় দিবে না, কারণ আপনার চোখের সামনে দেখবেন যে সে একদম নীল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে, এবং সে মৃত্যুর কুলে ঢলে পড়ছে। তাহলে এটা কিন্তু ক্যাম্ফরের একটি মানে খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ, আমরা কিন্তু ধরে নিতে পারি। তারপরে ক্যাম্ফরে আরো কিছু লক্ষণ আছে, যেমন হচ্ছে ক্যাম্ফের লক্ষণ কি, তার শীত এবং উত্তাপ, এই দুইটাই পর্যায়ক্রমে, তার একবার শীত লাগবে এবং সে উত্তাপ চাবে, দুইটাই ক্যাম্ফর রোগীরা দুইটাই কিন্তু বলবে যে আমার শীত লাগবে, উত্তাপও লাগবে। তো দুইটাই পাশাপাশি তার দরকার। এবং আরো কি হইতেছে, ক্যাম্ফর রোগী পর্যায়ক্রমে তারা উত্তেজনা হবে এবং অবসাদগ্রস্ত হবে। দেখা যাচ্ছে যে যে কোনো একটা ছোট সিলি ব্যাপার নিয়ে খুব উত্তেজনা হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে খুব সিলি ব্যাপার নিয়ে সে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে। অবসাদগ্রস্ত কি মানে চুপচাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি নেক্সট পয়েন্টটাতে যাই। হেড, ক্যাম্ফরের হেড কি হবে, আমি একটু হেডটা দেখি। হেড হচ্ছে the pulsating headache, হ্যাঁ, স্পেশালি ইন দা অক্সিপোর্ট। অক্সিপোর্ট আমরা জানি পিছনের সাইডটা, হ্যাঁ, এটাকে সাধারণত অক্সিপোর্ট বলে। এই অক্সিপোর্ট সাইডে তার পালসেটিং হেডেক হবে। পালসেটিং কেমন, মানে একদম ধপ ধপ যেটা ব্যথা করে, পালসিং করে, পালসের মতো এই পালসেটিং পেন এবং হবে, এবং সাথে তার কি হবে, ফেসটা হয়ে যাবে ঠান্ডা এবং ব্লু কালার। তার ফেসটা হয়ে যাবে ঠান্ডা এবং ব্লু কালার, এবং কোল্ড ব্রেথ, মানে তাদের সে যে নিঃশ্বাসটা নিবে, নিঃশ্বাসটা হয়ে যাবে ঠান্ডা। তাহলে হেডে আমরা কি পেলাম, তার পালসেটিং পেইন হবে, তার অক্সিপুটে ব্যথা হবে, তার ফেস ঠান্ডা এবং ব্লো হয়ে যাবে, এবং সে তার নিঃশ্বাসটাও হয়ে যাবে ঠান্ডা। হ্যাঁ, এগুলি এই হেডের ভিতরে আমরা পাবো তার মাথায়। তারপরে সেটা চেস্ট, চেস্টে কি থাকবে, চেস্টে থাকবে
নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস যদি একসাথে হয়, নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস উইথ প্রলাপস, মানে কোনো পেশেন্ট যদি দেখেন যে নিউমোনিয়া ব্রঙ্কাইটিস আছে এবং সে প্রলাপস হয়ে গেছে, প্রলাপস মানে কি, ওই যে হিমাঙ্ক অবস্থা, হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে, তাইলে কিন্তু এই ক্যাম্ফর কিন্তু খুব ভালো একটা রেমেডি। এটা লক্ষণ বিপরীতে আরো দুইটা আছে, অ্যান্টিমটার্ড এবং লেনার্স, দুইটা মেডিসিন আছে। অ্যান্টিমটার্ড যদি মুখ জিহ্বা যদি আপনি দেখেন যে পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে দিতে পারেন। আরেকটা আছে ইন্টারনাল কোল্ডনেস, হ্যাঁ, সে ভিতর থেকে বলবে, বুকে চেস্টে, মানে সে ভিতর থেকে বলবে যে আমার ভিতরে ভিতরে কেমন যেন একটা ঠান্ডা শীতল শীতল একটা ভাব। একটা হচ্ছে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস থাকবে, যেটা হচ্ছে প্রলাপস হয়ে যাবে, আর এটা হচ্ছে তার ভিতরে ভিতরে একটা ঠান্ডা ভাব সে অনুভূতি করবে, এরকম একটা বিষয় থাকবে। হুম। আচ্ছা, এক্সট্রিমিটিস। এক্সট্রিমিটিস কি, আমরা সাধারণত হাত পা নিম্নাংশ উপরাংশ প্রচন্ডকে কিন্তু আমরা তাকে এক্সট্রিমিটিস বলি। তাইলে ক্যাম্ফর রোগীদের এক্সট্রিমিটিসটা কি হবে, সেটা হচ্ছে আর্থ্রাইটিস পেইন থাকবে, হ্যাঁ, এবং সে ওই জায়গাটা ঠান্ডা দিলে সে পেইনফুল, ঠান্ডা অনুভব করবে এবং পেইনফুল সে ভাববে, মানে কি আর্থ্রাইটিস পেইন, ওই জায়গাটাকে সে শীতল অনুভব করতেছে, মানে ক্যাম্ফরের প্রথম এবং প্রধান লক্ষণটাই হচ্ছে সব জায়গাতে শীতল অনুভব করবে সে, মানে সে বলবে আমার আসলে অবশ হয়ে গেছে, মানে বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে এবং সাথে পেইন করছে। এক্সট্রিমিটিসেও তার আর্থ্রাইটিস পেইন থাকবে, সেটা বলবে যে আমার একদম খুব বরফের মতো লাগছে এবং সাথে অবশ হয়ে যাচ্ছে আর সাথে আমি পেইন ফিল করছি, তাহলে বোঝা যাবে যে সে রুগী আর কেউ না, সে হচ্ছে আমাদের ক্যাম্ফর। এবং বিশেষ করে তার হাত এবং পায়ের পাতা ঠান্ডা হয়ে থাকবে, হাতের তালু এবং পায়ের তালুতে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকবে। হ্যাঁ, স্কিন, ক্যাম্ফরের স্কিন কি হবে, ক্যাম্ফরের স্কিন হবে, সে যদি এক্সপোজ টু সানলাইটে যায়, হ্যাঁ, তাহলে তার র্যাশ বের হবে। এক্সপোজার কি, এক্সপোজার হচ্ছে একটা আছে সানলাইট, মানে সূর্যের আলো সরাসরি পাওয়া, যেটাকে আমরা হিট বলি, হ্যাঁ, সান হিট, মানে সূর্যের আলোটা আপনি সরাসরি পাচ্ছেন, কিন্তু আপনি সূর্যের আলোটা থেকে একটু দূরে আছেন, বাট একটু বাতাস বা একটু গরম একটা হাওয়া আপনার লাগবে। যেমন রান্নাঘরের কথা একবার ভাবেন, যারা চুলার আগুনে রান্না করে তারা সরাসরি আগুনটা পাচ্ছে, কিন্তু আমরা যখন রান্নাঘরে ঢুকেন তখন একটা গরম একটা হাওয়া কিন্তু আপনার মধ্যে আসে, এটা হলো এক্সপোজ, মানে হচ্ছে পুরাটা লাগতেছে না কিন্তু কিছু একটু অনুভব করা, হ্যাঁ, এটা হচ্ছে এক্সপোজ। অর্থাৎ যাদের সান পুরা সূর্যের লাইটে যাওয়ার আগে যে একটা গরম অনুভূতি, এটুকুতেই তার র্যাশ বের হয়ে যায়। রুগীরা বলবে যে আমার তো সূর্যে গেলে র্যাশ বের হয় না, কিন্তু সূর্যের যে একটা গরম হাওয়া বা একটা অনুভূতি, এটাতেই আমার শরীরে র্যাশ বের হয়ে যায়। বাস এই একটা। আর যদি বলেন যে হাত পা সবসময় কি ঠান্ডা থাকে আপনার, এবং আরো যে ইয়েগুলা বললাম যদি এটা থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ক্যাম্ফর মেডিসিনটা দিতে পারেন। আচ্ছা, এবার আমরা আসি ক্যাম্ফরের মাইন্ড। ক্যাম্ফরের মাইন্ড কি হবে, ক্যাম্ফরের মাইন্ড হবে যে সে সবসময় রাতকে ভয় পাবে। ফেয়ার এট নাইট, একদম বোল্ড হরফে দেওয়া আছে ফেয়ার এট নাইট, সে রাতকে ভয় পাবে, স্পেশালি সে যখন একা থাকবে। হ্যাঁ, সে একা থাকলে সে রাতকে ভয় পাবে এবং সে কোয়ালিজম হবে, অর্থাৎ খুব বেশি ঝগড়া বিবাদ করবে, সে তার মনটাই হচ্ছে ঝগড়াটা, ক্যাম্পের সময় ঝগড়াটা হয়, এবং ছোটখাটো বিষয় নিয়ে সে খুব রাগ করবে, একদম সিলি সিলি বিষয় যেগুলি আসলে সাধারণত হয় না। হ্যাঁ, এই বিষয়গুলা নিয়ে সে রাগ করবে, এবং কি এটা এটা তার মানে অন্যের দোষ ধরা বা অন্যের সাথে রাগ করা ছোট বিষয় নিয়ে, এটা তার একটা মেনিয়া, মানে এমন একটা অবস্থা হবে যে সে এটা মেনিয়ার মতো হয়ে যাবে, যে না আমি ছোটখাটো বিষয় নিয়ে বলা বা ভাবা, ছাড় দেওয়ার প্রবণতাটা খুব কম থাকে ক্যাম্প রোগীদের মধ্যে। হ্যাঁ, এবং ফিলস আনকভার্ড বাই ফ্যামিলি ফর সেকেন্ড ফর ইনসোলেন্ট, হ্যাঁ, সে সবসময় নিজেকে একাকিত্ব মনে করে, অথচ তার ফ্যামিলি কিন্তু তাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট দিচ্ছে, তারপরেও সে সবসময় নিজেকে একটু একা মনে করবে, সে সবসময় ভাববে যে আমি মনে হয় একা, আমার মনে হয় দেখার মতো কেউ নাই, হয়তো আমার কথা শোনার মতো কেউ নাই, মানে এরকম একটা অবস্থা এই ক্যাম্প রোগীদের মধ্যে থাকে। হুম। আচ্ছা, এবার আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে রেড লাইন সিনড্রোম। হুম। আমরা জর্জ ভিতলকাসের নাম শুনেছি কিনা সবাই, আমার মনে হয় আপনারা যত থার্ড ইয়ারে আছেন অবশ্যই জর্জ ভিতলকাসের নাম শুনেছেন। জর্জ ভিতলকাস 10টা মেট্রো মেডিকা বই পড়ার জন্য অনুরোধ করছেন। সেই 10টা মেট্রো মেডিকা বইয়ের মধ্যে একটা মেট্রো মেডিকা বই হচ্ছে
700 রেড লাইন সিনড্রোম, যেটা আমাদের ডক্টর লিপি হাসিনসন, একটা লিপির রেড লাইন সিনড্রোম বইটা, এই বইটা কিন্তু মেট্রো মেডিকেল ক্ষেত্রে কিন্তু উনি সাজেস্ট করেছেন পড়ার জন্য। তাহলে আমাদের রেড লাইন সিনড্রোমটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। প্রত্যেকটা রেমেডি থেকে একটা দুইটা করে লক্ষণ, যে লক্ষণগুলি সেই রেমেডিকে রেড লাইন সিনড্রোম বা টিপ অফ দ্য আইস বলে। এই সিমটমটা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আপনাদের যদি কারো মনে হয় যে আপনারা বইটা কিনবেন, কিনতে পারেন, 700 রেড লাইন সিমটম বাই হাসিনসন JW। দেখেন আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, যদি কারো মনে হয় আপনারা মোবাইলে একটা ছবি তুলে রাখতে পারেন। এই বইটা যদি কোথাও পান তাহলে অবশ্যই অবশ্যই বইটা আপনারা কিনে নিবেন। হ্যাঁ, আরেকটা লিপির বই আছে 700 কিনোট সিমটম, দুইটা বই, এটা এবং লিপির একটা বই আছে, দুইটা বই আপনারা কিনে নেবেন। তাহলে ম্যাথমেটিক সম্পর্কে আপনাদের অনেক কিছু জানা হবে এবং বোঝা হবে। তাহলে দেখেন, কলেরা অ্যান্ড ক্রনিক কন্ডিশন, ফার্স্ট স্টেজ আর ওয়ান ডিসচার্জ আর স্ক্যাম্পি অ্যান্ড সাডেনলি সাপ্রেসড ড্রাই স্কিন, আইস, কোল্ডনেস অফ দিস বডি অ্যান্ড প্রলাপস। অর্থাৎ যদি কার কলেরা রোগটা ক্রনিক পর্যায়ে হয়ে যায়, কলেরার ক্ষেত্রে, তাহলে দেখেন আমাদের ক্যাম্পর কত ভালো কাজ করে। কারণ একটু খেয়াল করেন, একজন পেশেন্টের যখন, একটা রোগী যখন দেখবেন আপনি ঘন ঘন সে বা টয়লেট করতেছে, পাতলা পায়খানা করতেছে, বমি হচ্ছে, এটাকে তো আমরা কলেরা বলি, পাতলা পায়খানা এবং বমি। হ্যাঁ, এক সময় করতে 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 পাতলা পায়খানার বমি হইতে হইতে সে কিন্তু প্রলাপস হয়ে যায়, কারণ তার ভিতরে যে ভাইটাল ফোর্স থাকে সেটা কিন্তু একদম মানে নির্জীব হয়ে যায়, এবং তার সে কিন্তু ডিহাইড্রেশনে ভুগে যায়। আর ডিহাইড্রেশনে ভুগে গেলে কিন্তু তার শরীর একদম ঠান্ডা হয়ে যাবে, এবং এই অবস্থায় যদি দেখা যায় যে তার স্কিন ড্রাই, হ্যাঁ, স্কিন ড্রাই এবং সারা শরীর তার ঠান্ডা, প্রলাপস হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি পুরান এই কলেরা রোগীকে কিন্তু আপনি এই এক ফোঁটা ক্যাম্ফর দিয়ে কিন্তু আপনি তাকে ভালো করতে পারেন। তাহলে কলেরা রোগীর ক্ষেত্রে কিন্তু দেখেন ক্যাম্ফর আমাদের কত মারাত্মক কাজে। যে আমি কালকে আমার মানে মোনাসের হাজবেন্ডকে দেখতে গেলাম, ওনার এমন অবস্থা যে উনি টয়লেট করতে করতে বমি করতে করতে, মানে কলেরাই হয়েছে ওনার, হইতে হইতে মানে উনি কিন্তু একদম বিছানা থেকে উঠতে পারতেছে না। হ্যাঁ, কিন্তু ওনার শরীর অবশ্যই ঠান্ডা হয় নাই, শরীর একটু গরম ছিল, জ্বর ছিল গায়ে। এক সময় দেখা যেত যে, যদি দেখা যেত আমি যদি সাথে থাকতাম, আমি দেখতাম ঠিক ঠিক ওনার ভিতরে এই ক্যান্সার লক্ষণটা হয়তো বা পরে ভিতরে আমি পাইতাম। আমি যেহেতু দেখতে গিয়েছি অল্প সময়ের জন্য আবার চলে এসেছি, তাহলে যে কলেরা রোগীদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সার রেমেডিটা কিন্তু খুব ভালো একটা রেমেডি। আমরা যেন কখনোই এই ক্যান্সার রেমেডিটাকে না ভুলি। আচ্ছা, এখন হচ্ছে সেকেন্ড, সেনেগা অফিসিয়াল। হ্যাঁ, সেনেগা, তাহলে সেনেগা দিয়ে আমরা এখানটা কি দেখতে পারবো? আচ্ছা, সেনেগা এর কমন নেম হচ্ছে সেন্ট ওটস, আর এটা কিংডম হচ্ছে প্ল্যান্টস, মানে গাছ থেকে তৈরি। এটার সাইড হচ্ছে রাইট, লেফট টু রাইট। এটা মায়াজেন হচ্ছে সোরিক, সাইকোটিক অ্যান্ড টিউবারকুলার। আর থার্মাল স্টেট হচ্ছে হট, অর্থাৎ সেনেগা রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে গরম পাথর থাকবে। এটার অ্যাকশন হচ্ছে নন পলিক্রেস্ট, নন পলিক্রেস্ট হবে এটার অ্যাকশন। থার্স্ট হচ্ছে থার্স্টি, মানে সে পিপাসার্থ হবে, এবং অ্যাপিটাইট থাকতেও পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে। সেন্সিটিভিটি হচ্ছে লো এবং হাই। আর এর যে মুন ফেজ, এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, লাস্ট কোয়ার্টার। আর টাইম হচ্ছে মর্নিং, আফটারনুন, ফরনুন এবং ইভিনিং, নাইট। এগুলো মোটামুটি আপনারা হয়তো বলতে পারেন বেশিরভাগ রেমেডি মোটামুটি একই হইতে পারে, কেউ থার্স্টি, কেউ থার্স্টলেস, কার সেন্সিটিভিটি হাই, লো, কাউকে ইনক্রিজ, রিডিউস, এগুলো মোটামুটি একই ধরনের। কিন্তু বিষয়টা হচ্ছে একটা ম্যাথমেটিক জানতে গেলে আপনাকে মূল থিমটা জানতে হবে। যদি খুব সংক্ষিপ্ত করে বলি, যেমন ক্যাম্ফরের মূল থিমটা কি? সে হিমাঙ্ক অবস্থায় চলে যাবে, এটা হচ্ছে তার ক্যাম্ফরের মূল থিম, যে সে ঠান্ডা অবস্থায় থাকবে এবং সে কাপড় খোলা রাখবে এই অবস্থা। কার্বোবেজের মূল লক্ষণটা কি? সে ঠান্ডা হবে এবং ঘন ঘন পাখার বাতাস যাবে। পাঁচটিটার মূল লক্ষণটা কি? সে থার্স্টলেস হবে, পরিবর্তনশীল হবে এবং সে গরম কাতর হবে। এটা হলো পালসেটিলার মূল সিমটম। কিনোড, সিপিআর কিনোডটা কি? সিপিআর কিনোডটা হচ্ছে তার ভিতরে উদাসীনতা থাকবে, সে কোনো কাজে মন বসাতে পারবে না, এবং স্বামী সংসারের প্রতি তার একটা উদাসীন ভাব থাকবে। দেখেন প্রত্যেকটা রেমেডিকে আমি যদি আপনাদেরকে বলি যে একটা করে পরিচয় বলেন, মাত্র একটা। আমি যদি বলি আপনার বাবার চেহারার ভিতরে আপনি এমন একটা বলেন যেটা অন্য থেকে আলাদা, আপনি নিশ্চয়ই বলবেন যে আমার বাবার কপালে একটা তিল আছে, বা আমার বাবার দাঁতটা একটু বাঁকা, বা চোখটা একটু ছোট। একটা, জাস্ট একটা নামে চেনা। এরকম প্রত্যেকটা রেমেডির আছে। এখন এটার কি প্রচন্ডতা থাকবে,
ঝড়ের বেগে আসবে, ঝড়ের বেগে যাবে। আপনার ইয়ের কি আর্সেনিকের কি, আর্সেনিকের হইতেছে সে প্রচন্ডতার সাথে আসবে কিন্তু সাথে প্রচুর দুর্বল থাকবে, অল্পতে সে প্রচুর দুর্বল হয়ে পড়বে আর্সেনিকের রোগে। দেখে বুঝতে পারবো যে আর্সেনিকের রোগী। এরকম প্রত্যেকটা রোগী, ইগনেশিয়া রোগী কি, সে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলবে, তার ভিতরে হতাশা কাজ করবে এবং সে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলবে। এরকম আপনার যে 4000 রেমেডি কে যদি আপনি আনেন, 4000 রেমেডির আপনার 4000 রেমেডির আলাদা আলাদা করে কিন্তু বৈশিষ্ট্য বের করতে পারবেন। তাহলে এই বৈশিষ্ট্যটাই প্রথম আগে ধরতে হবে, দেন তারপর আমরা আলাদা ভাবে যাব। এখন দেখলাম সিপিআর একটা রোগী, সেও উদাসীনতা, পালসের একটা রোগী, সেও উদাসীনতা, তারপরে আপনার ইগনেশিয়া একটা রোগী, সেও উদাসীনতা, তাহলে আমি এখন দিব কোথায়? এটা দেখলে একটা কোশ্চেন যে আমরা 3 রোগী কিভাবে পারবো, আসেন কিভাবে আলাদা করবো। সিপিআর রোগী থাকবে উদাসীনতা, কিন্তু সে কিসে উদাসীনতা? সে তার স্বামী সন্তানের প্রতি উদাসীনতা। পাঁচটিরা উদাসীনতা, কিন্তু সে স্বামী সন্তানের প্রতি উদাসীনতা থাকবে না। সে কিসে উদাসীনতা থাকবে? সে তার নিজের রোগের প্রতি উদাসীনতা থাকবে। সে ভাববে যে আমি বোধহয় সুস্থ হলাম না, মধ্যে ভালো হলাম না, এটা। আবার ইগনেশিয়া, সে উদাসীনতা, কিন্তু সে কি করবে? তার উদাসীনতার সাথে তার দীর্ঘশ্বাস ফেলবে, এরকম একটা হাই দীর্ঘশ্বাস ফেলবে। তাহলে দেখেন একই উদাসীনতা থেকে কিন্তু আমরা যার যার ধর্মকে কিন্তু ঠিকই আমরা পাল্টে নিতে পারতেছি। এখানে শুধু বোঝার এবং জানার দৃষ্টিভঙ্গিটা আপনার। আপনি যত একটা ম্যাথমেটিক্যাল টিপ অফ দ্য আইস বের করতে পারবেন, সিমটম ব্যাক কথাই যেটাকে পরে বের করতে পারবেন, তত রেমেডিটা কাছে যেতে পারবেন। এখন দেখা গেল একটা রোগী দেখতে গেছেন আপনি, তার জ্বর আসছে, তার মধ্যে অস্থিরতা আছে। তো এখন আপনি প্রথমে ভেবে নিবেন যে ও জ্বর আছে, অস্থিরতা আছে, আসছে নিতেই আর্সেনিক দিবেন, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। অস্থিরতা তো এখন এটার মধ্যেও আছে, মৃত্যু ভয় আছে এখন এটার মধ্যে, আছে না? ওরও মৃত্যু ভয় আছে, ওরও মৃত্যু ভয় আছে। তাহলে এখন আপনি যখন দেখতেছেন না এ রোগী তো আসলে আর্সেনিক আছে, কিন্তু পানি খাচ্ছে একটু পর পর, ঠুট মুখ শুকনা, একটু পর পর পানি খাচ্ছে, একটু ফিটফাট ধরনের বা মৃত্যু ভয় আছে, তাহলে ঠিক আছে, এটা আর্সেনিক দিয়ে দিলাম। আর এখন এদের কি, তার প্রচন্ডতা আছে, তার মধ্যে মৃত্যু ভয় আছে, কিন্তু সে ডিম টাইম বলে দিচ্ছে যে আমাকে ডাক্তার দেখায় লাভ নাই, আমি অমুক সময় মারা যাবো, কিন্তু তার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, তার ভিতরে তো পানি খাওয়ার বিষয়টা নাই। তাহলে কিন্তু আমরা দেখেন ঠিকই কিন্তু আমরা ক্লাসিফিকেশন করে নিতে পারলাম যে কোনটা এখন এটার হবে আর কোনটা আর্সেনিকের যদি হবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, জ্বরের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বেশ কয়েকটা বিষয় আপনারা খেয়াল করবেন এবং রোগীকে প্রশ্ন করবেনই। এক হচ্ছে তার কাতরতা, তার কি শীত লাগে নাকি গরম লাগে, তার কি ঘাম আছে, এটা অবশ্য প্র্যাকটিস অফ মেডিসিন যিনি আপনাদের ক্লাস দেবেন উনি খুব সুন্দর করে বুঝাবেন। তারপরেও কথা প্রসঙ্গে চলে আসো তাই আমি বলতেছি, তার পিপাসা কেমন, তার ঘাম কেমন, সে কি ঢাকা থাকতে চায় না কান কভারিং থাকতে চায়, এবং জ্বরটা কোন সময় উঠতেছে বাড়তেছে, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আর মাইন্ডের দিকে খেয়াল করবেন যে সে একা থাকতে চাচ্ছে নাকি লোক সঙ্গে পছন্দ করছে, বা তার খাবারটা কি, সে কি ডিজায়ার করছে খাবার। এই কয়েকটা জিনিস যদি আপনারা সুন্দর মতো জানতে পারেন, তাহলে কিন্তু জ্বরের রোগী ভালো করা কোনো ব্যাপারই না। অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা জ্বরের রোগী ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমি আসি হেড, তার মাথা। তার মাথায় কি সেনেগা আসলে খুব ছোট্ট একটা রেমেডি, এটা আসলে মানে বেশি করে পড়ানোর মতো কিছু নাই। খুব ছোট্ট একটা রেমেডি কারণে 3টা রেমেডিকে আমি একসাথে জয়েন করছি, কারণ রোগ সঙ্গে নন পলিক্রেস্ট মেডিসিন। তো এটার ইয়াটা হবে আই স্ট্রেন্ট, মানে হচ্ছে আহ চোখে প্রেসার দেওয়ার কারণে তার মাথা ব্যথা করছে। এখন চোখে প্রেসার কি, ধরলেন সে অনেকক্ষণ ধরে টিভি দেখছে, অনেকক্ষণ ধরে ল্যাপটপ দেখছে, অনেকক্ষণ ধরে সে লিখছে, বা সহিষ্ণুতার কাজ করছে, যে কারণে হোক তার চোখে প্রচন্ড প্রেসার, এবং এই প্রেসারের কারণে দেখা যাচ্ছে তার মাথা ব্যথা হচ্ছে, হ্যাঁ, তার মাথায়। এটা হচ্ছে সেনেগার একটা লক্ষণ। তারপরে হচ্ছে কি, তার এই কারণে তার ইনফ্লামেশন হয়ে যাচ্ছে, চোখের চতুর্দিকে লাল হয়ে গেছে। এখন একটা রোগী আপনার কাছে আসলো, আসার পর আপনি দেখবেন যে তার চোখের চতুর্দিকে লাল হয়ে গেছে, ফুলে গেছে এবং গরম হয়ে আছে। ইনফ্লামেশন মানে তো 3টা স্টেপ, একটা হচ্ছে কি লাল হবে, গরম হবে, ফুলে যাবে। হ্যাঁ, তো গরম হওয়াটা না হয় সে আপনি বুঝতে না পারলেন, সেটা তো রোগীর অনুভূতি, কিন্তু লাল হওয়া ফুলে যাওয়া এটা তো আপনি অবশ্যই তাকে খেয়াল করবেন। আর আমি বারবারই বলি, একটা রোগী যখন আপনার চেম্বারে ঢুকবে তখন তো আপনি তাকে আপাত মস্তক তাকে খেয়াল করবেন যে সে রুগীটা কেমন, তার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত। যদিও ইদানিং মহিলারা বোরকা পরে আসে, কিন্তু আপনি যদি আপনার চেম্বারটা যদি সেফ থাকে, আপনার চেম্বারটা যদি পর্দা থাকে, তাহলে আপনি অবশ্যই রুগীকে বোরকা খুলতে বলবেন।
খুব বিনয়ের সাথে বলবেন যে দেখেন আপনার মুখটা আমাদের দেখা দরকার, আপনার নখটা দেখা দরকার, আপনার চুলটা আমাদের দেখা দরকার। কাজে আপনি যদি বোরকাটা খুলে খুব সুন্দর করে এখানে বসেন, আমি আপনাকে এনশিওর করছি আপনার পর্দার কোনো প্রকার খেলাপ হবে না। তাহলে কিন্তু সে রোগী অবশ্যই সে বোরকা খুলে আপনার কাছে বসবে এবং রোগী নিজেও কিন্তু খুশি হয়ে যাবে যে হ্যাঁ ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তার ম্যাডাম তো আমার জিহ্বাটা দেখলো, চোখটা দেখলো, একটু নখটা দিয়ে দিয়ে দেখলো যে তার অ্যানিমিক আছে কিনা, বা যে জায়গাটায় তার সমস্যা, একটা ব্রেস্ট টিউমারের রোগী আসলো আপনার কাছে। এখন আপনার যদি তার ব্রেস্ট টিউমারটা যদি আপনি তাকে একটু ফিজিক্যালি এক্সামিন না করেন, তাহলে আপনি কি করে বুঝবেন যে ব্রেস্ট টিউমারটা কতটুকু চলে গেছে? এটা কি আসলে ব্রেস্ট টিউমার, নাকি লিম্ফ নোড, নাকি এটা ফোড়া? এটা তো আপনাকে জানতে হবে এবং অতটুকু জানার জন্য কিন্তু নলেজ গেদার আপনাকে করতে হবে। আপনি দেখলেন না রোগী বোরকা পরে আসলো, আপনিও ব্রেস্ট টিউমার পাইলেন, আর আপনি কোনিয়াম বা ফাইটোলকা দিয়ে দিলেন। এটা কিন্তু একজন আদর্শ ডাক্তারের পরিচয় কখনোই হতে পারে না। আমি দেখবো, আমি তাকে ফিজিক্যালি এক্সামিন করব, তাকে আমি জিজ্ঞেস করবো যে আপনার নিপল থেকে কোনো প্রকার ডিসচার্জ আসছে কিনা, কি ধরনের কষ্ট আছে, এই যে টিউমার নিয়ে আসছেন সেটা বাড়ে কখন, কমে কখন, সে মডারেটি জানবো। দেন তারপর আমি তাকে একটা ভালো প্রেসক্রিপশন করব এবং সাথে ম্যানেজমেন্ট দিয়ে দিব। এটাই হচ্ছে একজন গুড প্রেসক্রাইবার। তো যাই হোক, আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন আপনারা। চেস্টটা কি হচ্ছে, যাদের ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে, হ্যাঁ ক্রনিক ব্রঙ্কাইটিস থাকে, বিশেষ করে ভিসিট মিউকাস, মানে বুকের থেকে এক ধরনের মিউকাস আছে, হ্যাঁ মিউকাস যেটা কি বলে শ্লেষ্মা বের হয়, এই ক্রনিক ব্রঙ্ক এবং থিক, সে শ্লেষ্মাটা হচ্ছে থিক, একটু মোটা ঘন ঘন এক প্রকার থিক শ্লেষ্মা বের হয়, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই সেনাকা মেডিসিনটা খুব ভালো কাজ করে এবং এটা কিন্তু বোল্ড করে দেওয়া আছে, হ্যাঁ ব্ল্যাক কে বোল্ড করে দেওয়া আছে। এবং ক্রনিক রেসপিরেটরি ট্রাবলস ইন এল্ডার পেশেন্ট, হ্যাঁ দেখা যাচ্ছে যে যাদের একদম মানে রেসপিরেটরি মানে কি নিঃশ্বাস নিতে সমস্যা, এবং এই সমস্যাটা অনেক দিন যাবত রুগী এসে বলবেন যে আমার এই নিঃশ্বাসের সমস্যাটা অনেক দিন যাবত, এবং আমি আমার যে ভিতর থেকে যে আমার ডিসচার্জটা বের হয় এটা খুব মোটা এবং মিউকাস যুক্ত। মিউকাস তো অনেক পেশেন্টরা বুঝবে না, যারা একটু শিক্ষিত বা এডুকেটেড সম্পন্ন তারা হয়তো মিউকাস বুঝবে। এখন যে একজন এডুকেটেড সম্পন্ন না, সে আসলো, আপনি যদি তাকে মিউকাস বলেন, সে কি মিউকাস বুঝবে? মিউকাস বুঝবে না। আপনাকে বলবেন যে আপনার যে ভিতর থেকে যে ইটা বের হয়, এই যে ডিসচার্জটা বের হয় বা আঠারো যে ইটা বের হয়, এটা কেমন, তখন সে বলবে যে সেটা মোটা মোটা আর একটু কেমন জানি ইয়ের মতো লাগে, মানে থকথকা দেখি কেমন জানি মনে হয়, তখন বুঝতে পারবেন যে এটা অবশ্যই সেটা মিউকাস যুক্ত। হ্যাঁ, এবং একটা কি হচ্ছে রেটিনিং ইন দা চেস্ট, মানে হচ্ছে তার বুকের ভিতরে ওই যে একদম কি বলবো আমি, গুপ করে চলে যায় না, রেটিনিং হচ্ছে আপনার একদম মানে মানে ফটফর করে যাচ্ছে, ওই যে আতশবাজির দেখেন যেরকম রেটিনিং হয়, একটা আতশবাজির যে দেখবেন যে এই জ্বালালে যেরকম ফুলকি গুলা উড়ে, ফুলকির মতো, সে বলবে যে আমার বুকের মধ্যে মনে হয় কি যে কেউ মনে হয় যে ফুলকি দিলে যেরকম একটু আস্তে আস্তে রেডিয়েশন করে, ওরকম একটা রেডিয়েশন পেলে। এবং এটা কিন্তু শুধুমাত্র সেনেগাতে নাই, এই লক্ষণগুলো কিন্তু আপনি ক্যালিসাপ, ক্যালিবিস, এন্টিমটার্ট এগুলোর মধ্যে কিন্তু আপনি লক্ষণটা পাবেন। ওই রুগীরাও কিন্তু আপনাকে এসে বলবে, কিন্তু পার্থক্য শুধু এটুকুই, সেনেগা রুগীরা এসে বলবে যে আমার ডিসচার্জটা খুব ঠিক হয় এবং এখানে মিউকাস বের হয় এবং আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস জানলে আমরা বুঝতে পারবো যে এটা সেনেগা রোগী। এবং তার একটা কি ডিফারেন্ট এক্সপেকটেশন কি, ভিতর থেকে যে গয়ার বের হয়, এটা বের হইতে ওনার খুব ডিফিকাল্ট লাগে, মানে খুব কষ্টে। সে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি এই যে ঠান্ডা, এই যে কাশি, ক্রনিক ব্রঙ্কাইটিস নিয়ে আসছেন, আপনি কি ভিতর থেকে গয়ার উঠে, গয়ার মানে কি শ্লেষ্মা বের হয়, তখন রোগী বলবে যে না এটা খুব কষ্ট, আমার খুবই কষ্ট হয়, আমার ভিতর থেকে বের হতে চায় না, আমি অনেক কষ্ট করে মনে হয় একটু বের হলে আরাম পাইতাম, আরাম বোধ করতাম, কিন্তু আমার ভিতর থেকে বের হয় না। একটু বের হলে আরাম পাইতাম, কিন্তু কষ্ট কিন্তু আমি কিন্তু পাই। হ্যাঁ, এবং কফটা কি হবে, কফটা বের হবে ঠান্ডা ঠান্ডা বাতাস ভিতর থেকে বের হলে যেরকম একটা অনুভূতি লাগে, এই সেনেগা রোগীদের ওরকম ঠান্ডা বাতাসের মতো একটা মানে ই রাখবে, তার ভাব লাগবে। এবং সে যখন শুবে তখন তার রাত্রিতে কফ বৃদ্ধি পাবে। শুইলে, সে যখন শুবে তখন তার কিন্তু এই কফটা কিন্তু খারাপ পজিশনে যাবে, মানে অ্যাগ্রাভেশন হবে, এবং সে বেটার থাকবে উঠে বসলে। হ্যাঁ, এটা ইরিটেশন করবে ল্যারিংস মানে গলার ইটাতে তার ভিতরে একটা ইরিটেশন ভাব থাকবে।
আচ্ছা, রেসপিরেশন ডিফিকাল্ট, ওটস লাইং, বেটার স্ট্যান্ডিং আপওয়ার্ড, বেটার টেকিং এন্ড ডিপ ব্রেথ। অর্থাৎ সে যখন নিঃশ্বাস নিতে তার যখন সমস্যা হবে তখন কিন্তু সে কথা বললে বা একটু ডিপ ব্রেথ, একটু একদম মানে ডিপ থেকে যদি সে নিঃশ্বাস নেয় তাহলে সে একটু বেটার ফিল করবে। হ্যাঁ, আর শুইলে সে খারাপ ফিল করবে, মানে শুইলে তার অ্যাগ্রেভেশন হবে। এবার আছে ল্যারিংস। ল্যারিংসে কি আছে? তার মিউকাস এবং স্পেশালি স্কার্প অফ ল্যারিংস, মানে মনে হচ্ছে যে তার যে মিউকাসটা বের হচ্ছে সেটা ভিতর থেকে গলাকে খুলে দিলে যে একটা মানে কি বলবো আর কি, অনেকক্ষণ কাশলে কাশলে কিন্তু গলায় একটা লাগে, একটু ঝাঁজ লাগে, মনে হয় যে কে চেষে তুললো, চাষানো ভাব। পেশেন্ট এসে আপনাকে বলবে যে আমি একটু কাশলে বা আমি যখন ভিতর থেকে যখন মিউকাসটা আসে বা ডিসচার্জটা আসে তখন আমার মনে হয় কি যে গলা থেকে ছিলে গেল, এরকম একটা কাঁচা হাজা ভাব এর ভিতরে লাগে। হ্যাঁ, এবং ইরিটেশন হবে, সাথে ইরিটেশন হবে, গলা ভেঙে যাবে, হর্সনেস হয়ে যাবে, গলা ভেঙে যাবে, কাশতে কাশতে আমার গলা ভেঙে যায়, ভিতর থেকে ছাল ওঠার মতো লাগে এবং মানে ইরিটেশন হয়। হ্যাঁ, ইরিটেশন একটা ভাব থাকবে এই ইয়ের সেনেগা রোগীদের। আচ্ছা, এবার আমি আসি আয়োডেটাম। আয়োডেটাম কিন্তু খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা রেমেডি। হ্যাঁ, আপনারা আশা করি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবং আয়োডেটামটা আমি এই জন্য লাস্টে রেখেছি, যেমন আমাদের এখানে কিন্তু থাইরয়েডের অনেক পেশেন্ট আসে, অনেক। এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু থাইরয়েডে সব থেকে আমি যে সাবজেক্টের উপর রোগী ভালো করেছি সেটার প্রথম সাবজেক্ট হচ্ছে থাইরয়েড। আমার আলহামদুলিল্লাহ থাইরয়েড রোগীর সফলতা অনেক হার অনেক বেশি, অনেক কিছুতেই আছে কিন্তু থাইরয়েড সফলতা বেশি। তো একটা অংশ আমি আপনাদেরকে জানাই দিতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, থাইরয়েডের ক্ষেত্রে আমরা কি করব? থাইরয়েড আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড কেন হয়? যাদের আয়োডিন কম খায়, আয়োডিন যুক্ত খাবার যাদের কম থাকে বা আয়োডিনের অভাবে গলগণ্ড রোগটা হয়, এটা আমরা সবাই জানি। যেটা হয়তো আগে ছিল গ্যাগ, যেটা আমরা বাংলা ভাষায় বলি গ্যাগ, এই গ্যাগ রোগটা আমরা আগে অহরহই দেখতে পেতাম, কিন্তু বর্তমান সময়ে আয়োডিন যুক্ত লবণের কারণে কিন্তু এই গ্যাগটা আমরা দেখি না। কিন্তু থাইরয়েডের কিন্তু টিএইচএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা কিন্তু বেড়ে যায়। এই থাইরয়েড বেড়ে যাওয়ার কারণে কিন্তু মহিলাদের শরীরে এক প্রকার যে মোটা হয়ে যায় বা হাস্ট্রোসিজম দেখা দেয়। হোয়াট ইজ হাস্ট্রোসিজম? হাস্ট্রোসিজম হচ্ছে অবাঞ্ছিত লোম। আপনার শরীরে একটা পেশেন্ট যখন আপনার রুমের ভিতরে ঢুকবো, দেখেন আপনার যদি প্যাথোলজি জ্ঞান ভালো থাকে, রুগীকে কিন্তু আপনার বলতে হবে না, রুগী আপনাকে বলবে না, আপনি রুগীকে দেখে বলে ফেলতে পারবেন। একটা রুগী ঢুকলো মোটা থলথলে, তার বুক বের হয়েছে, তার দাড়ি বের হয়েছে, আপনি তাকে দেখে বলে ফেলতে পারবেন যে আপনার কি থাইরয়েডের সমস্যা আছে। সে রুগী বলবে আপনি কিভাবে জানলেন? এই যে আপনি মুটিয়ে গেছেন, এই যে আপনার গুফ গুফ হয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে। এবং আপনার কি ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়? সে বলবে যে হ্যাঁ, আমার ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, তাকে আপনি আল্ট্রাসাউন্ড করতে দেন, শি মাস্ট বি, অবশ্যই তার ওভারিয়ান সিস্ট অথবা পিসিওএস অথবা পিসিওডি অথবা ফিমেল জেনেটেলিয়া, যে কোনো ধরনের একটা প্রবলেম তার ভিতরে থাকবে। কারণ তার যে হরমোনালটা সেটা তো তার ইমব্যালেন্স, হরমোনটা কিন্তু তার সঠিকভাবে হচ্ছে না, যার কারণে কিন্তু তার মাসিকটা ইরেগুলার, হয়তো এক মাসে 2-3 বার হচ্ছে, অথবা 2-3 মাস পরে পরে একবার হচ্ছে, অথবা একবার যখন শুরু হচ্ছে আর থামার নাম নেই, যার কারণে মুটিয়ে যাচ্ছে। বর্তমান সময় আমরা দেখি আমাদের অনেক বাচ্চারা মোটা কাটা মহিলারা। আমার চেম্বারে কালকেও একটা পেশেন্ট আসছিল, ক্লাস 7-এ পড়ে, ওজন হলো 73 কেজি। আমাকে বারবার বলতেছে, আন্টি আমি ক্লাস 7-এ পড়ি, আমার ওজন হচ্ছে 73 কেজি, আমি কিভাবে কমাবো, আমি কিভাবে কমাবো? মেয়েটা পর্দা করে। তারপরে আমি তাকে আগের বারে আমি দিয়েছিলাম টিএইচএস টেস্ট দিয়েছিলাম, হোল অ্যাবডোমেন টেস্ট। যদি কোনো রোগী আপনাকে টেস্ট চায় আপনি অবশ্যই টেস্ট দিবেন, টেস্ট দেওয়ার ব্যাপারে কোনো কৃপণতা নাই। টেস্ট দিয়েছিলাম এবং আমার ধারণাটা সঠিক, তার পিসিওএস এবং সাথে হচ্ছে তার টিএইচএস এর পরিমাণটা বেশি, 17.3। তাহলে আপনি চিন্তা করেন, এই যে ক্লাস 7-এ পড়ে একটা বাচ্চা, যার 5-এর বার্ষিক পরীক্ষা দেওয়ার পর থেকে তার মিনারকি শুরু হয়েছে, তাহলে 1.5 বছর যাবতই তার মাসিক অনিয়মিত, কারণ তার 1.5 বছর থেকেই কিন্তু সে পিসিওএস এ ভুগতেছে। এরকম একটা বাচ্চা যার ওজন 73 কেজি, 7-এ পড়ে, আমি তো বাচ্চাই বলবো, সে তো এখনো কিশোরে পদার্পণই করে নাই। এরকম একটা বাচ্চা মেয়ে, সে যদি 73 কেজি ওজন হয়, তাহলে সে বড় হয়ে কি করবে? এখানে আপনি যদি তার টিএইচএস লেভেলটা যদি টেস্ট না করান, তাহলে কি আপনি বুঝতে পারবেন যে এটা কি আসলে তার জন্মগত সমস্যা? অনেকে তো ভেবে নিবে যে একটু মোটা কাটা হয়েছে, ডিম পছন্দ করে, ঘাম আছে, ওকে ফাইন, আমি ক্যালকেরিয়া কাপ দিয়ে দিই। নো,
এ কিন্তু ক্যালকুলেট করবে রুগী না, কারণ সে জন্ম থেকে কিন্তু মোটা হয়নি, সে কিন্তু জন্মের সময় কিন্তু শুকনাই ছিল। তাকে আপনি পুরাতন হিস্টোরি নিয়ে দেখেন, সে বলবে যে না আন্টি, আমাকে সে স্পষ্ট ভাবে বললো যে আন্টি আমি কিন্তু জন্ম থেকে এরকম নয়, আমি আজকে 2-3 বছর যাবত আমি দেখছি আমি মুটিয়ে যাচ্ছি। কেন মুটিয়ে যাচ্ছে নিজেই বুঝতেছি না। আমি খাবার যথেষ্ট পরিমাণে কন্ট্রোল করছি, আমি জেকে ডায়েট ফলো করি, কিন্তু তারপরেও আমি মোটা হচ্ছি না, যদিও জেকে ডায়েট হয়তো বা ওনার প্রপারলি ফলো করা হচ্ছে না, বা চেষ্টা করছে। তাহলে একবার ভেবে দেখেন, আপনি যদি রোগীকে যদি টিএইচএস না দেন, আপনি কি করে বুঝবেন যে সেই রোগীর ভিতরে থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা? আমরা হোমিওপ্যাথ ডাক্তাররা কিন্তু এই টেস্টে কিন্তু কৃপণতা করি, এটা কিন্তু মোটেও উচিত না। যে জায়গায় টেস্ট লাগবে অবশ্যই আপনারা সেই জায়গায় টেস্ট দিবেন, এবং রোগীর রিপোর্ট গুলাকে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন, অ্যানালাইসিস করবেন। আপনি নেন, আপনার দিনে তো 15, 20টা, 30টা রোগী দেখার কোনো প্রয়োজন নাই, আপনি দিনে একটা রোগী দেখেন, কিন্তু তাকে ভালোভাবে দেখেন, তার রিপোর্ট গুলাকে অ্যানালাইসিস করেন, সে রোগ সম্পর্কে জানেন, তার রোগের ভালো কোনটা খারাপ কোনটা সেটা জানেন, রোগীকে আপনি এনশিওর করেন, রোগীকে আস্থা দেন যে হ্যাঁ আপনি ভালো হবেন। আর যদি আপনি বলেন যে না আপনার এই মেধাতে আপনি পারবেন না, ওকে ফাইন, তাকে আপনি ছেড়ে দিন, তাকে ভালো কোনো হোমিওপ্যাথি ডাক্তারের ঠিকানা দিয়ে দিন, যে ওনার কাছে যান, ওনার কাছে গেলে আপনি এই রোগটা সম্পর্কে ভালো হবেন। কারণ মানুষের জ্ঞান সীমাবদ্ধ, সবাই যে সবকিছু পারবে বিষয়টি এরকম না। আমি যেটা না পারবো সেটা আপনি পারবেন, আপনি যেটা না পারবেন সেটা অন্য ডাক্তারে পারবে। তার মানে কিন্তু এই না যে হোমিওপ্যাথি ব্যর্থ, নো, আমি ব্যর্থ কিন্তু হোমিওপ্যাথি ব্যর্থ নয়। তো যাই হোক, এই টেস্ট গুলা খুব জরুরি। আমি আইডিএম এ ছিলাম। আইওডিএম এর প্রধান যে লক্ষণটা হচ্ছে যাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকবে, হ্যাঁ, এবং সেটা হচ্ছে আয়োডিনের অভাবে, হ্যাঁ, রিলেশনশিপ আয়োডিনের কারণে যাদের থাইরয়েড গ্ল্যান্ডটা থাকবে এবং সেই গ্ল্যান্ডটা আস্তে আস্তে মানে বড় হতে থাকবে, এখানে দেখা যাবে যে হাইপার থাইরয়েডিজম আমরা যেটাকে বলি, থাইরয়েড তো দুইটা, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজম এবং সাথে তার থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড আমরা নিশ্চয়ই চিনি, এই যে বাটারফ্লাইয়ের মতো গলায় যেটা থাকে, হ্যাঁ, এই গ্ল্যান্ডটা রোগীকে দেখলে বুঝছেন যে সেটা ফুলে গেছে, সেটি ফুলে গেছে এবং তার টিএইচএস এ দেখলেন যে তার হাইপার থাইরয়েডিজম আছে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু আয়োডিয়াম খুব ভালো একটা রেমেডি, এবং সাথে তো অবশ্যই আপনার লক্ষণগুলি লাগবে, কারণ লক্ষণ ছাড়া কোনো রেমেডি আমরা কখনো তাকে প্রয়োগ করব না। তাহলে একবার দেখেন তার কি হচ্ছে, এটা হচ্ছে আয়োডেটাম। এটা আমি মোটামুটি সামারিটা আপনাকে প্রথমে বলেই দিলাম আপনাদের। কিংডমটা হচ্ছে মিনারেল, আয়োডিটাম হচ্ছে কিংডম মিনারেল, কারণ আয়োডিন কি এক প্রকার লবণ থেকে হয়, তাই এটা মিনারেল। এটা স্টেজ হচ্ছে ক্রনিক, মানে এটা পলিক্রিস্ট কিন্তু, হ্যাঁ, অনলি পলিক্রিস্ট, এই দেখেন অ্যাকশন অনলি পলিক্রিস্ট, ক্রনিক। সাইড হচ্ছে রাইট লেফট, লেফট টু রাইট এবং রাইট টু রাইট। আর এটা মায়াজম হচ্ছে সরিক, সাইকোটিক, টিউবারকুলার এন্ড সিফিলিটিক, এটা প্রত্যেকটা মায়াজমকে ক্যারি করে। থার্মাল স্টেজ হচ্ছে হট, কারণ এটা খুবই গরম। আয়োডিন কিন্তু লবণ, আপনি যখন লবণের ভিতরে একটু পানি দিয়ে হাই দিবেন, দেখবেন যে গরম বের হইতেছে, এটা খুব হট, এবং এটা অনলি পলিক্রিস্ট, এর অ্যাকশনটা শুধু অনলি পলিক্রিস্ট। এর পিপাসা থাকতেও পারে, আবার প্রচুর পরিমাণে পানিও সে খায়। অ্যাপিটাইট ইনক্রিজড এন্ড রিডিউস, সেন্সিটিভিটি লো হাই। আর এটার হচ্ছে মুনফুল, লাস্ট কোয়ার্টার, সকালে, দুপুরে, দুপুরের আগে, বিকালে এবং রাতে এর বাড়ার সময়টা, টাইম ফেস। এবং আইডিয়াম মেডিসিনটা কিন্তু আপনি মেল, ফিমেল এবং চাইল্ড তিনটার ক্ষেত্রে কিন্তু এই আইডিয়াম মেডিসিনটা কিন্তু খুব চমৎকার কাজ করে। এই দেখেন, এই হচ্ছে আইডিয়ামের ফিগার। এটা কি লবণ থেকে তৈরি, তাই একটা লবণের একটা দিয়ে দিয়েছে, এটা সামুদ্রিক থেকে একটা লবণের একটা চিত্র আর কি। আইডিয়াম যেহেতু লবণ থেকে তৈরি, এই লবণ আয়োডিন, এই হচ্ছে আইডিয়াম। আচ্ছা, এবার আমি আসি মেন্টাল। হ্যাঁ, মেন্টালটা কি হবে? আয়োডিয়াম যাদের, যে রুগীরা, তাদের মাইন্ড কি হয়, আমি তো এখানে প্রথমে মাইন্ড বলছি, তার মাইন্ড কি হবে? তারা খুব হারিড হয়। হারিড কি? খুব দ্রুত কাজ করতে চায় এবং নার্ভাস ফিল করে এবং রেস্টলেসনেস, অধৈর্য, তাদের মধ্যে ধৈর্য কম, তারা নার্ভাস ফিল করে এবং তারা দ্রুত করে একদম। এটা আর কোনটা? যে দ্রুত কাজ করা, নার্ভাস ফিল করা কিন্তু আর্জেন্টামাইটিকাম পেশেন্টের মধ্যেও আছে। দেখেন, একটা একটা লক্ষণ পড়তে গেলে এরকম অনেক লক্ষণ আছে। যখন আপনারা মেট্রোমেডিকা
একটা ইয়ের সাথে ডিফারেন্স করে পড়বেন, তখন আপনার নিজেরাই একটা লক্ষণের বিপরীত আরো খুঁজে বের করতে পারবেন। আমি কিন্তু এগুলো কোনোটাই বই দেখে বলছি না, কারণ ম্যাথমেটিক্যাল পড়েছি, সে কারণেই কিন্তু আমি একটার সাথে একটা ডিফারেন্স করতে পারছি। যখন আপনারা করবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে এই রেমেডি থেকে এই রেমেডি থেকে কিভাবে আলাদা, এটার থেকে এটা কিভাবে আলাদা হয়। তাহলে এই যে হারিনেস, এটার ভিতরে কিন্তু তাড়াতাড়ি কাজ, সব কাজ দ্রুত করে। আর্জেনামাটিকাম পেস্টেরা খুব দ্রুত কাজ করে। হ্যাঁ, আবার দেখেন আয়োডিনের রোগীরাও কিন্তু হারিন, কিন্তু আর্জেন্টামাটিকামের রোগীদের মধ্যে নার্ভাস আছে, সরি নার্ভাস নাই, আয়োডিন রোগীদের মধ্যে নার্ভাসনেস আছে, ওরা প্রচুর নার্ভাস থাকে এবং রেস্টলেস, মানে অস্থির, অধৈর্য। একটা হচ্ছে ভায়োলেন্ট ইম্পালস। হ্যাঁ, ভায়োলেন্ট ইম্পালস এবং গ্রেট ইরিটেবিলিটি। অর্থাৎ ইম্পালস কি, মানে সে মানে চায় না আর কি। হ্যাঁ, ইরিটেবিলিটি মানে খিটখিটে মেজাজ, তার ভিতরে একটা খিটখিটে মেজাজ কাজ করে। যে সে যেটা করতে চায় সেটা করতে পারে না, সে যেটা ভাবতে চায় সেটা ভাবতে পারে না, তার ভাবনা থেকে, তার কথাগুলো থেকে সবকিছু কিন্তু অন্যরকম মনে হয়। হ্যাঁ, এটা হইতেছে তাদের একটা মানসিক স্ট্রেস। তারপর হচ্ছে কম্পালসিভ নার্ভাসনেস। তারা কম্পালসিভ নার্ভাসনেস মানে নার্ভাসনেস তাদের মধ্যে থেকেই যায়। আইডিএম রোগীদের মধ্যে প্রচুর নার্ভাসনেস থাকে। অ্যাংজাইটি, এবং সেটা বেটার ফ্রম অ্যাবসারপশন এবং বেটার বাই ইটিং। প্রচুর অ্যাংজাইটি কি, উদ্বিগ্ন, সবকিছু ব্যাপারে, ছোটখাটো ব্যাপার নিয়ে সে খুব উদ্বেগ প্রকাশ করে, এবং এই উদ্বেগ প্রকাশটা করে যখন সে মানে পরিশ্রম করে তার উদ্বেগ প্রকাশটা কম থাকে। অর্থাৎ যখন সে ফ্রি থাকে তখন তার মধ্যে এনজাইটিটা প্রচুর কাজ করে। আর এনজাইটিটা কমে কখন? বাই ইটিং, কোনো কিছু খেলে। হ্যাঁ, এবং নার্ভাস এডিশন মানে অ্যাটিটিউড, তার ভিতরে সবসময় নার্ভাসের একটা অ্যাটিটিউড ভাব থাকবে, মানে নার্ভাস ভাব, সে কাঁপতেছে, তার হাত ঠান্ডা হয়ে যাইতেছে, সে অস্থিরতা প্রকাশ করতেছে, অ্যাংজাইটি উদ্বিগ্নতা প্রকাশ করতেছে, খুব দ্রুত কাজ করতেছে এবং অধৈর্যতা থাকতেছে। এগুলি হচ্ছে সাধারণত আইডিএম পেশেন্টের মাইন্ড। জেনারেলি কি আছে, এটা হইতেছে তার যে কোনো কাজ যদি বাড়ে, রুগী যখন এসে আপনি বলবে যে আমার এই সমস্যা, ওই সমস্যা, যে থাইরয়েডের সমস্যা, আমার এটা হয়, এটা হয়, যাই হোক, রুগীর তো একটা কমপ্লেন নিয়েই আপনার কাছে আসবে। তখন দেখা যায় যে সে এটা বলবে যে আমি যখন মুভমেন্ট করি, হ্যাঁ, মুভিং করি মানে মুভ করি, তখন আমার ভালো লাগে। মানে কি, হাঁটা চলা যখন করে তখন সে খুব ভালো থাকে। আর হচ্ছে সে আর খারাপ থাকে কি, ফাস্টিং এ, অর্থাৎ সে ক্ষুধা সহ্য করতে পারে না। আরেকটা আয়োডিনামের একদম সুন্দর একটা লক্ষণ, সেটা হচ্ছে খায় দায় কিন্তু শুকায় যায়। পেশেন্টের সামনে থেকে বলবে যে আমি তো এত খাই ম্যাডাম, কই যে যায় বুঝতে পারি, আমি মোটা হই না কেন। তার মানে অদম্য খাওয়া, তার রাক্ষসে ক্ষুধা, তার সে প্রচুর খাচ্ছে কিন্তু সে শুকায় যাচ্ছে। আইডিয়া একদম টিপ অফ দা মানে লেভেল সেন্টার, এটা আইডিএমের একদম লক্ষণ। যে একটাই বলবো যে আমি খাই দাই শুকাই দেই, আইডিএমের লক্ষণ। এই যে দেখেন লেভেল, তার মানে সে রোজা রাখতে পারে না। আইডিএমের রোগীরা রোজা রাখতে পারে না, রোজা রাখতে ওদের কষ্ট, না খেয়ে থাকতে পারে না। রোজার দিনেও যদি কেউ এসে বলে যে আমি না খেয়ে থাকতে পারি না, আপনার ধরে নিতে হবে সে তার ভিতরে হয়তো আইডিএমের লক্ষণটা থাকলেও থাকতে পারে। এবং গ্রেট হিট, ওয়ান অফ দ্য ওয়ার্মেস্ট পেশেন্ট ইন দা, হ্যাঁ, মানে খুব গ্রেট হিট, তাদের ভিতরে গরম থাকবে বেশি, এবং তারা যখন ওয়ার্ম থাকবে মানে একটু উষ্ণ থাকে, তখন এরা খুব বেটার ফিল করে। আর এবং এদের ওটস হয় হিট এবং বেটার কোল্ড অ্যান্ড কোল্ড বাথিং। যখন এরা ঠান্ডা কোনো কিছু দিয়ে মানে গোসল করে তখন এরা খুব বেটার ফিল করে। এটা হচ্ছে তাদের জেনারেল অ্যাগ্রাভেশন। আর একটা হচ্ছে যে তারা ক্ষুধা লাগলে, মানে ক্ষুধার অবস্থায় তাদের সব রোগ লক্ষণ মানে বাড়ে। অর্থাৎ তারা ক্ষুধা সহ্য করতে পারে না। এক কথা হচ্ছে আইডিএমের রোগীরা ক্ষুধা সহ্য করতে পারে না। ক্ষুধা লাগলে তাদের যে কোনো মাথা ব্যথা বাড়তে পারে, পেটের সমস্যা বাড়তে পারে, তার অ্যাংজাইটি বাড়তে পারে, তার যে রেস্টলেসনেস বাড়তে পারে। ক্ষুধা অবস্থাতে সে কোনো কিছু তার কাছে ভালো লাগে না। যখনই সে কিছু খায় তখন সে বেটার ফিল করে। হেডে কি আছে, আমরা তো জানি যে মাথায় তার হাইপোথাইরয়েডিজম থাকে, যেটা আমি প্রথমে বললাম, তার গলায়, এটা মাথার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে আর কি। এই হাইপোথাইরয়েডিজম থাকবে, দেখে বোঝা যাবে যে একটু মানে গলাটা ফুলা ফুলা বা যে ঘ্যাক জাতীয় আমরা যেটাকে বলি, যে একটু মোটা হয়ে গেছে বা ফুলে গেছে এরকম। আর অ্যালার্জি থাকবে, সাথে হে ফিভার থাকবে, এবং অ্যাকুইট নেজাল ডিসচার্জ। হ্যাঁ, তার যে নেজাল দিয়ে মানে নাক দিয়ে যে ডিসচার্জ বের হবে সেটা খুব ঝাঁঝালো বের হবে। এবং গোয়েটার মানে কিন্তু ওই যে
ভ্যাগ আমরা যেটাকে বলি, হ্যাঁ, গোয়েটার। এবং লার্জ ইন ওয়ান অফ সেম কজেস পেইনফুল, এবং কি হবে, তার এই গলার যে গোয়েটারটা থাকবে এটা কিন্তু পেইনফুল থাকবে। পেশেন্ট বলবে যে এটা ইনফ্লামেশনের মতো, আমার খারাপ লাগছে এবং এটা খুব পেইন করছে। এবং টুইচিং অফ দ্য আইলেট, স্পেশালি দ্য লোয়ার লাইটস, হ্যাঁ, তার যে চোখ, আইলেট হচ্ছে তার চোখ, পুরা চোখের পাপড়ি, এই পাপড়ি গুলাকে তার টুইস্টিং মানে মুচড়ানো একটা ব্যথা অনুভব করবে, বিশেষ করে নিচের পাতাতে। চোখের যে নিচের অংশটা আছে, পাপড়ির নিচের অংশটা আমরা বলি, এই পাতাতে সেটা মুচড়ানো ব্যথা অনুভব করবে। সে বলবে যে আমার মুচড়ানো একটা ব্যথা অনুভব হয়, সাথে দেখবেন যে তার গলগণ্ড রোগ আছে, এবং অ্যালার্জি, ফিভার আছে, এবং তার হইতেছে তার হাইপোথাইরয়েডিজম। এবং তা যা খায় খেলে বলে যে খাই কিন্তু আমি শুকাই যাই, খাই দেয় কিন্তু আমি শুকাই যাই, খিদা সহ্য করতে পারি না। বাস আপনারা তাকে এই আইডিয়া ওষুধটা দিবেন, থাইরয়েডও কমে যাবে এবং সে কিন্তু অনেকটা বেটার ফিল করবে। সাথে কনফিউশন রেমেডি তো তার থাকতেই হবে, একটু বিবেচনা করতে হবে। হেডেক ফ্রম ফাস্টিং, যেখানে দেওয়া আছে মাথা ব্যথা, ফাস্টিং মানে না খেয়ে থাকলে, অর্থাৎ রোজা নিলে তার মাথা ব্যথা করবে। ড্রাই নাজাল অবস্ট্রাকশন, লস অফ স্মেল, অর্থাৎ তার নাকের ভিতরে একদম মানে বাধা হয়ে থাকবে, অবস্ট্রাকশন হয়ে থাকবে, বাধা হয়ে থাকবে, এবং সে কোনো প্রকার গন্ধ পাবে না। নাকে বাধা হয়ে থাকার কারণে সে কোনো ধরনের গন্ধ পাবে না। এবং অ্যাপিয়ারেন্স, তার অ্যাপিয়ারেন্সটা কি হবে, ড্রাগ কমপ্লেনশন এন্ড হেয়ার, তার চুলগুলি হবে ড্রাগ মানে একদম কালো কালো, এটা তার অ্যাপিয়ারেন্স। এই হচ্ছে হেড। গ্যাস্ট্রোইন্টেস্টিনিয়াল কি আছে, রেভেনাস অ্যাপিটাইট, আমি বারবার বলতেছি তার প্রচন্ড ক্ষুধা, এবং এটা কিন্তু একদম বোল্ড করে দেওয়া। তাহলে আইডেনামের কিন্তু প্রধান কথাটাই হচ্ছে তার সে খায় দেয় শুকায় যায়, এটাই হচ্ছে তার টিপ অফ দ্য আইস। হ্যাঁ, তো রেভেনাস অ্যাপিটাইট, হ্যাঁ, ইনসেটাইবল মানে তার খাবার খেয়ে তার সাইজই মিটে না, অদম্য ক্ষুধা, সে খাবে আর বলবে যে না আমি পেট ভরে না, মানে আমি এত খাবার খাই, মনে হয় আরো খাই আরো খাই আরো খাই, কিন্তু তার স্বাস্থ্য কম। ইমাসিয়েশন, ডিপোজিট ইটিং, মানে এত খাবার পরেও সে ইমাসিয়েশন হয়ে যাবে, হ্যাঁ, শুকায় যাবে, তার ভিতরে ভিতরে কোনো মানে থাকবে না, মোটা থাকবে না। জন্ডিস থাকবে এবং এনলার্জ লিভার এন্ড স্প্লেন, আপনারা যখন রিপোর্ট দেখবেন, রিপোর্টে দেখতে পারবেন যে তার জন্ডিস আছে এবং তার লিভার এবং স্প্লেনটা এনলার্জ। লিভার মানে ফ্যাটি লিভার গ্রেড 1 গ্রেড 2 থাকতে পারে, এবং সাথে স্প্লিনটা তার বড় হয়ে যাবে। হ্যাঁ, এবং ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যাদের ইমাসিয়েটেড চিলড্রেন, যে ধরনের চিলড্রেন শুকনা, এদের ক্রনিক ডায়রিয়ার ক্ষেত্রে কিন্তু এই আইডিয়াম ওষুধটা খুব ভালো কাজ করে। ইউরোজেনেটেরিয়া একটু খেয়াল করেন, এটা একটু গুরুত্বপূর্ণ ইয়ার। ইউরোজেনেটেরিয়া কি, অ্যাট্রোপি অফ দ্য সেক্সুয়াল অর্গান। এখানে অ্যাট্রোপিটা কি বুঝাইছে, যাদের সেক্সুয়াল অর্গানটা, হ্যাঁ, সেক্সুয়াল অর্গানটা যাতে অ্যাট্রোপি হয়, মানে কি, মানে ক্ষয় হয়ে যায়, শুকায় যায় সেক্সুয়াল অর্গানটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। এই সেক্সুয়াল অর্গানটা যদি কারো অ্যাট্রোপি হয়ে যায়, বিশেষ করে টেস্টিস, ওভারিস, ব্রেস্ট, নিপেলস, এবং আরো যে ধরনের ইন্টারনাল অর্গানগুলি আছে, এগুলি যদি এনলার্জমেন্ট হয় মানে বড় হয়, হ্যাঁ, অ্যাট্রোপি হয়, তাইলে কিন্তু এই ইয়াটা কিন্তু খুব ভালো কাজ করে, আইডিয়ামটা কিন্তু খুব ভালো কাজ করে। এবং অ্যাক্রিট লিকোরিয়া, লিকুইডটা অ্যাক্রিট হবে, এবং লিকোরিয়া একটা হবে কি লাইনের মতো করে পড়বে। আপনি জিজ্ঞেস করেন পেশেন্টকে যে আপনার যে লিকোরিয়াটা আছে, এই লিকোরিয়াটা কি সুতার মতো পড়বে, সে বলবে যে হ্যাঁ আমার লিকোরিয়াটা দড়ির মতো করে পড়ে, লম্বা লম্বা দড়ির মতো করে পড়ে। এটা কিন্তু আইডিএম এর একটা কি নোটস, হ্যাঁ, এটা কি নোটস বলা চলে। চেস্টে কি আছে, ভায়োলেন্ট পালপিটেশন, খুব পালপিটেশন মানে কি, বুক ধড়ফড় করবে। স্লাইলেস এক্সারশন, অল্প একটু টেনশন করলেও তার বুকটা খুব ধড়ফড় করবে, এবং সে কিন্তু বেটার থাকবে ঠান্ডায়। ওর সিট গরমে গরম থাকবে, বেটার থাকবে ঠান্ডায়। যখন তার বুকটা খুব বেশি ধড়ফড় করবে, তখন সে সবসময় ঠান্ডা কোনো পানি বা ঠান্ডা কোনো আবহাওয়ায় সে থাকার চেষ্টা করবে, কারণ গরমে থাকলে তার এই পালপিটেশনটা খুব বেশি বেড়ে যাবে। হাই এজমা মানে এজমা থাকবে, ড্রাই পেইনফুল কফ, মানে কফ হবে, কাশবে, কিন্তু সেটা খুব পেইনফুল হবে। এবং ক্রনিক নিউমোনিয়া, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে এই আইডিয়ামটা খুব ভালো একটা রেমেডি। এক্সট্রিমিটিসে কি আছে, অ্যাট্রাক্ট অফ রিউমেটিজম প্রিপেয়ারলি বাই ডায়রিয়া, অর্থাৎ
মানে রিউমেটিজম সহ যদি কারো ডায়রিয়া থাকে, হ্যাঁ, মানে রিউমেটিক আছে এবং সাথে তার ডায়রিয়া, এটার ক্ষেত্রে কিন্তু এই আইডিয়ামটা খুব ভালো কাজ করে। এবং পালসেশন ফিল ইনটু দ্য এক্সট্রিমিটিস, টেমর মানে কি, কাঁপে, হ্যাঁ, তার হাত পা সবসময় এটা পালসেশন করে এবং কাঁপে। টেমর, আপনি যখন রোগীর হাত দেখবেন, দেখবেন যে হাত কাঁপতেছে, নর্মাল সে রাখতে পারছে না, টেমর তার মধ্যে আছে। এবং বাইট দ্য নেল, এবং সে নখ কাটবে। দেখবেন যে এক কোনায় বসে একটা রুগী, সে হয়তো নখ কাঁপতেছে বা তার হাত একটু কাঁপতেছে, তাকে দেখতে একটু শুকনো সময় দেখা যাচ্ছে, তার চুলগুলি হয়তো একটু কালো, গলার ভিতরে দেখা যাচ্ছে একটু থাইরয়েড একটু ফুলে ফুলে আছে, গলগন্ডর মতো। এই ধরনের রুগী দেখলে বুঝতে পারবেন যে সে আইডিএমের রুগী। এবং সে তো এসে আপনাকে খাবারের কথা বলবে যে হ্যাঁ আমি প্রচুর খাচ্ছি কিন্তু শুকাই যাচ্ছে, তাহলে আপনার তো চিন্তা কোনো বাকি রইলো না যে এটা আইডিএমের রুগী। বেশ কিছু বিষয় আছে যেগুলো আসলে অনেক কিছুতেই খেয়াল করা যায়। এবার আমি আসি মূল থিম, অর্থাৎ রেড লাইন সিনড্রোম। দেখেন আইডিএমের রেড লাইন সিনড্রোম কিন্তু আমাদের লিপি তার 700 অফ রেড লাইন সিনড্রোম বইতে দিয়ে গেছেন। কি দিয়েছেন? throbbing in the head and all over the body, tremor of the heart, fainting or immediately after rising from a seat or bed, or by sitting or lying after side exercise। অর্থাৎ তার মানে থ্রবিং পেইন মানে মনে কি ধুক 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 সারা শরীর এবং ওভারঅল দা বডিতে তার এই ধুক 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 ব্যথা, এবং কাঁপাকাঁপি করে, এবং কাঁপাকাঁপিটা আপনার সাইলে সে যদি সাধারণত একটু বিছানা থেকে উঠে, হ্যাঁ, বা একটু বসে থাকে যদি উঠে, তারাও কিন্তু তার ভিতরে এই পেইনটা শুরু হয়। এবং সেটা সে বেটার থাকে যদি সে একটুখানি এক্সারসাইজ করে, শোয়ার পরে যদি একটু এক্সারসাইজ করে, তাহলে সেইটাকে সে বেটার ফিল করে। এবং আছে টিথ ইয়েলো অ্যান্ড ইজিলি ব্লান্টেড বাই ভেজিটেবল অ্যাসিড, অর্থাৎ তার দাঁত ইয়েলো থাকে এবং সহজে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। স্বাভাবিক একটু মানে শাকসবজি কোনো হালকা কোনো খাবার খেলেও দেখা যাচ্ছে যে মানে দাঁতটা খুব সহজে খুব ধ্বংস হয়ে যাচ্ছে এবং ইয়েলো কালার হয়ে যাচ্ছে, যে কোনো খাবার খেলে দাঁতটা তার ইয়েলো কালার হয়ে যাচ্ছে। এবং দা ম্যামি ডিউইন্ডেল অ্যাওয়ে এন্ড বিকামিং ফ্ল্যাবি, অর্থাৎ এখানে ম্যামি হচ্ছে ব্রেস্ট, হ্যাঁ, এক এক রেপার্টরিতে এক এক ইয়ারা ক্লিনিক্যালকে এক এক ভাবে প্রকাশ করেছে। ম্যামি হচ্ছে ব্রেস্ট, কারো ব্রেস্ট যদি দেখা যায় যে শুকিয়ে যাচ্ছে, এবং যদি কোনো কারণে সেটা ফ্ল্যাবি হয়, ফ্ল্যাবি মানে কি ঝুলে যাওয়া, শুকিয়েও যাচ্ছে এবং ঝুলেও যাচ্ছে, তাহলে কিন্তু এই আয়োডিন ইয়াটা কিন্তু খুব ভালো কাজ করে। এবং অনেক মহিলারা আছে যারা কিন্তু এসে আপনাকে বলবে যে ম্যাডাম আমি তো ব্রেস্টটা তো মানে ছোট বা শুকায় যাচ্ছে, বা একটু মানে একটু ফ্ল্যাবি, তো হোমিওপ্যাথিতে কোনো ওষুধ আছে কি যার মাধ্যমে ব্রেস্টটাকে ডেভেলপ করা যায়? যদি আপনি এই লক্ষণগুলো খেয়াল করেন যে তার মধ্যে আছে, তাহলে কিন্তু আপনি ব্রেস্ট ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু এই আয়োডিন মেডিসিনটা কিন্তু দিতে পারেন। যদিও আমি কখনো এই আয়োডিন মেডিসিনটা কাউকে দেইনি, আমি জানি না এটা প্রুফ কেমন হবে। তো আপনারা দিতে পারেন, দেওয়ার পরে যদি মনে করেন যে না উপকার পাইছেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, নেক্সট আমিও আমার পেশেন্টকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে কি রেড লাইন সিনড্রোম? মেম্বারিয়াস ক্রপ উইথ হুইজিং রেসপিরেশন, হ্যাঁ, সিজিং রেসপিরেশন, ড্রাই ব্র্যাকিং কফ, চাইল্ড গ্রেপস টু দ্য থ্রট উইথ দ্য হ্যান্ড, অর্থাৎ মানে তার যে ক্রুপটা হবে, হ্যাঁ, মেম্বারিয়াস মানে কি বলবো এটা, আর কি এই থকথকে, হ্যাঁ, থকথকে, সুইজিং মানে ভিতর থেকে একটা যে এরকম হুপ 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 কাশির মতো যে একটা আওয়াজ, সেটা পাবে রেসপিরেশন থাকবে, এবং কপটা ভেঙে ভেঙে হবে, হ্যাঁ, বাচ্চাদের ভেঙে ভেঙে কফ হবে, এটা হইতেছে রেড লাইন সিমটম। আর কনস্ট্যান্ট হ্যাভি অবসেসিভ পেইন ইন দ্য রিজিয়ন অফ দিস হেড উইথ শার্প উইক প্রিকলিং মুভেবল পেইনস এন্ড গ্রেট প্রোডাক্টাল অ্যাংজাইটি, অর্থাৎ তার এই যে মুভমেন্ট করার ক্ষেত্রে বা খুব তাড়াতাড়ি পিটি কনস্ট্যান্ট অবসেসিভ পেইন, মানে তার ভিতরে একটা পেইন থাকবে সবসময়, যেটা সে হার্ডে অনুভব করবে, হ্যাঁ, সরি হিটে মানে গরম অনুভব করবে, গরম জায়গার ক্ষেত্রে সে এই কনস্ট্যান্ট একটা মানে পেইন সে সবসময় একটা অনুভব করবে, এবং শার্প পেইনটা। ইমাসিয়েশন, ড্রাই স্কিন ইয়েলো, গ্রেট ডিবিলিটি অ্যান্ড প্রস্টেশন, অর্থাৎ শুকনো থাকবে, ড্রাই ইয়েলো মানে তার স্কিনটা একটু ইয়েলো কালার থাকবে, ড্রাই ইয়েলো কালার, দাঁতটা ইয়েলো কালার, স্কিনটি ইয়েলো কালার, এবং গ্রেট প্রস্টেশন, অর্থাৎ তার ভিতরে একটা চরম প্রস্টেশন মানে হচ্ছে কি মানে একদম অবসাদগ্রস্ত হয়ে যাওয়া, গ্রেট প্রস্টেশন আমরা যেটাকে বলি যে অবসাদগ্রস্ত হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে আমার প্রেজেন্টেশন।
আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ম্যাডাম রেকর্ড অফ করে দিব তাহলে? হ্যাঁ, অফ করে দেন। জি।